শিক্ষকদের আর্থিক দিকটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। আপনি শিক্ষকদেরকে আর্থিকভাবে কোনো কিছু দিবেন না, তাহলে আপনি কি করে আশা করবেন? শিক্ষার মানের একটি বড় ঘাটতি রয়েছে। এই সংকটটি আসলে কোথায়? কারিকুলামে, শিক্ষকে, নাকি গভর্নেন্সে? কোন জায়গাটাতে আসলে সংকটটি? দোষ সবসময় আপনি দোষ একদিকে থাকে না, সংকট নিয়ে কথা বলতে পারেন। দোষ একাধিক দিকে থাকে আমি মনে করি। যেমন সাবেক সরকার, তার পতনের মূল কারণ কিন্তু শিক্ষা। বটপাতা দেখতে হরতরের মতো, বাঁশপাতা দেখতে ড্যাগারের মতোই শিক্ষানীতি উনি আনলেন। ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা আনলেন, কিন্তু শিক্ষকদেরকে বেতন দিলেন না। এখন পরীক্ষাবিহীন কি শিক্ষা আপনি নিলেন? পরীক্ষাবিহীন যদি শিক্ষা আপনি পরিচালনা করতে চান, আমরা তিনজন আজকে এখানে পড়ছি, আমাদেরকে যারা শুনছেন, কেউ কি মানবে যে আমার সন্তান স্কুলে পড়লো, সে কি ফার্স্ট হলো না, সেকেন্ড হলো না, থার্ড হলো, তার কোথায় গেল, তার পজিশনটা, সেই পজিশনটাকে আমার ঠিক করা দরকার। সাবেক সরকারের একটা চরম ব্যর্থতা ছিল এই সিস্টেমে শিক্ষা ব্যবস্থাকে নেওয়ার জন্য। আজকে আমাদের ওই সরকারের পতনের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার আসলো, তারা আমাদের আগের কারিকুলামটাকে আনলেন। এখন কারিকুলাম চেঞ্জের একটা বিষয়, আন্তর্জাতিক বিশ্ব, দেশের সার্বিক পরিস্থিতি মিলাই এমন একটা শিক্ষানীতি করা দরকার যেটা জনবান্ধব, শিল্প বান্ধব এবং আন্তর্জাতিক বিশ্বের সাথে মোটামুটি মিল রয়েছে। সেই জায়গাতে যদি সরকারের পক্ষ থেকে যদি পরিকল্পনা নেওয়া না হয়, তাহলে কোনো অবস্থাতেই ভালো একটা কিছু করা সম্ভব না। 180 দিনের মধ্যে আমরা দৃশ্যমান এখনও কিছু দেখি নাই। আমরা চাই যে শিক্ষার মানের ব্যাপারে আপনার প্রথমত কারিকুলামের পরিবর্তন লাগবে, শিক্ষকদের ন্যূনতম প্রশিক্ষণ লাগবে, মনিটরিংটাকে একটু ভালো করে দেখতে হবে, শিক্ষকদের আর্থিক দিকটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। আপনি শিক্ষকদেরকে আর্থিকভাবে কোনো কিছু দিবেন না, তাহলে আপনি কি করে আশা করবেন? আমরা জানি যে এই সরকারের একটাই ভিশন, যে শিক্ষার জন্য ব্যয় অবচয় নয়, এটা উত্তম বিনিয়োগ। তো উত্তম বিনিয়োগটা করতে গেলে সরকারি স্কুল থেকে একজন একই বিশ্ববিদ্যালয় পরে সরকারি স্কুলে জয়েন করে আমার একজন শিক্ষকের বেতন 16,000 টাকা, আর আমার বেসরকারি স্কুলে তার বেতন 12,500 টাকা, একই বিশ্ববিদ্যালয়। তাকে বিএড করতে হয়, বিএড করার পরে তাকে তারপরে 16,000 টাকা স্কেলে দেয়। কিন্তু সরকারি স্কুলের যে শিক্ষকটা বিএড বিহীন জয়েন করলো, তার জন্য একটা আইন আছে যে সে 2 বছরের মধ্যে বিএডটা করে নিবে। আমার এই শিক্ষক এই ভোগান্তির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। তো এইভাবে তো শিক্ষার মানের কোনো পরিবর্তন হতে পারে না। একটা ইউনিফর্ম নীতি থাকতে হবে। আর স্পেশালি আমরা মনে করি, স্যার বললেন, আমরা মনে করি, আমাদের প্রিয় নেতা সেলিম ভুঁইয়া মনে করেন, এদেশের শিক্ষক সমাজ মনে করে যে এমপিওভুক্ত শিক্ষাটা দ্রুত গতিতে জাতীয়করণ করা দরকার। এখানে মেধাবীদেরকে শিক্ষকতা না আনতে পারলে কোনো অবস্থাতেই আপনি শিক্ষার মান উন্নয়নের জন্য কোনো ভূমিকা রাখতে পারবেন না। মেধাবীদেরকে শিক্ষকতা আনতেই হবে। এখন আনতে গেলে আপনি একই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে 16,000 পাবেন, আমার এখানে 12,500 পাবেন, আমি কেন আসবো? আমার চাকরির নিশ্চয়তা নাই। কথায় কথায় আমাকে বলা হয় যে বল খেলে দিতে না বলে নাকি আমার চাকরি চলে যাবে, ছাত্রছাত্রী নাই। আবার কেউ বলে প্রাইভেট পড়লে আমার চাকরি চলে যাবে। এত হুমকির মাঝে কিভাবে শিক্ষাটাকে আগে নেবেন? আমরা চাই সুষম নীতির মধ্যে এটাকে এগিয়ে নেওয়ার জন্য। আর্থিক যে বিষয়টির কথা বলা হচ্ছে, আমি এটাকে খুব সিম্পল মনে করি। আমাদের প্রত্যেকটি বিদ্যালয়ে ন্যূনতম 1 লক্ষ টাকা করে আমাদের রিজার্ভ ফান্ডের একটা টাকা আছে। কলেজগুলিতে 2 লক্ষ টাকা, এগুলি যে আমরা জমা করছি, এগুলি আমরা খরচ করি না। এইগুলি 2 লাখ, 2.5 লাখ, 5 লাখ, 7 লাখ সহ আছে। তাহলে আজকে 24,000 প্রতিষ্ঠান থেকে যদি আপনি এই টাকাগুলি প্রথমত নেন, তাহলে এখানে একটা ব্যাংক তৈরি করার মতো প্রাথমিক পুঁজি আপনার এখানে হতে পারে। প্রত্যেকটা স্কুলে জমি আছে, দোকান আছে, অনেকগুলি স্কুলে দোকান জমি আছে। এইগুলি আমার আর্থিক সহযোগিতার একটা পথ হতে পারে। তারপরে জিডিপির আজকে 2% দেওয়া হয়েছে, সেই 2%-এর মধ্যে আজকে কি বলা হচ্ছে যে এখানে দেখা যায় যে বিভিন্ন আদলি স্কুল কলেজ করা হবে। তো এখানে আসলে বেতন খাতে কয় টাকা রাখা হয়েছে? তো শিক্ষকদের ভাগ্যের পরিবর্তনের জন্য শিক্ষকদেরকে সম্মানিত করতে গেলে তার রুটি রুজির অবস্থার মধ্যে আপনাকে দেখতে হবে।